হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা যারা জিডি 2027-এর প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের জন্য আজ থেকে আমরা কিন্তু জিডির প্র্যাকটিস সেট শুরু করে দিলাম, জিকে জিএসের। আজকে আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 1 20খানা কোশ্চেন আলোচনা হবে। যেমনটাই তোমাদের এক্সামে আসে সেই রকমইভাবে সেই ধরনের টপিকগুলো রাখা হয়েছে পরপর, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন একদম ব্যাখ্যা সহ আলোচনা করা হবে। তো ক্লাসটা সবাই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে। আর যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি, তো অবশ্যই ক্লাসের শেষে টেলিগ্রামে জয়েন করে যাবে, ওখানে আমাদের এই ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করে যে ক্লাসের ফার্স্ট কোশ্চেন। ওজোন গহ্বর প্রথম কোথায় আবিষ্কৃত হয়েছিল? ওজোন গহ্বর প্রথম কোথায় আবিষ্কৃত হয়েছিল? আর্কটিক, আন্টার্কটিকা, ভারত মহাসাগর না প্রশান্ত মহাসাগর? সঠিক অ্যান্সার হবে কি না হচ্ছে আন্টার্কটিকা। আন্টার্কটিকায় প্রথম কিন্তু ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছিল। দেখে নাও এখান থেকে 1985 সালটা হচ্ছে 1985। ব্রিটিশ আন্টার্কটিক সার্ভের বিজ্ঞানী জো ফারম্যান, ব্রায়ান গার্ডিনার আর হচ্ছে জোনাথন স্যাঙ্কলিন প্রথম আন্টার্কটিকার উপর ওজোন স্তরের চরম ক্ষয় বা ওজোন হোল আবিষ্কার করেন। তো নামগুলো মনে রাখবে অবশ্যই। আর হচ্ছে সিএফসি গ্যাসের কারণেই কিন্তু প্রধানত এই ক্ষয় ঘটে। ওজোন স্তরে ক্ষয়ের প্রধান কারণ হচ্ছে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন। গিদ্দা নৃত্যের উৎপত্তি কোথায় হয়েছিল? গিদ্দা নৃত্যের উৎপত্তি রাজস্থান, পাঞ্জাব, মহারাষ্ট্র না হচ্ছে গুজরাট? তো সঠিক অ্যান্সার হবে কি না হচ্ছে গুজরাট নয়, পাঞ্জাবে হয়েছিল গিদ্দা নৃত্যের উৎপত্তি। তারপর এখান থেকে দেখে নাও, গিদ্দা হলো পাঞ্জাবের নারীদের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। পুরুষদের ভাংড়া নৃত্যের মতোই এটি উৎসব ও আনন্দের অনুষ্ঠানে পরিবেশিত হয়। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন। ছট পূজা মূলত কোন দেবতাকে উৎসর্গ করা হয়? ছট পূজা এটা হচ্ছে সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। ছট পূজা মূলত বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে উদযাপিত হয়। একটি প্রাচীন বৈদিক উৎসব। এতে সূর্যদেব এবং তার বোন ষষ্ঠী দেবী বা ছোটি মাইয়া পূজা করা হয়। তারপরে 4 নম্বর কোশ্চেন। যজুর্বেদ অনুসারে অধর্যু পুরোহিতদের ভূমিকা কী ছিল? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি। তাঁরা যজ্ঞ সম্পন্ন করতেন এবং মৃদু স্বরে মন্ত্র উচ্চারণ করতেন। বৈদিক যজ্ঞে 4 ধরনের পুরোহিত থাকতেন। হোতা, যারা ঋগ্বেদে, যজুর্বেদে হচ্ছে বললাম অধর্যু, আর হচ্ছে সামবেদে হচ্ছে উদ্গাতা এবং অথর্ববেদে হচ্ছে ব্রহ্মা। 4টা বেদ, 4 জন মনে রাখো অবশ্যই। আর অধর্যুরা মূলত যজ্ঞের শারীরিক কাজ ও বলিদানের আচার অনুষ্ঠান পরিচালনা করতেন। 5 নম্বর কোশ্চেন। পৃথিবী ও চাঁদের গড় দূরত্ব 3,84,000 কিলোমিটার। তো চাঁদের ব্যাস প্রায় 3,474 কিলোমিটার। পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদের কৌণিক ব্যাস গণনা করুন। পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদের কৌণিক ব্যাস কত হবে? কীভাবে বেরোবে সেটাও বলে দিচ্ছি। আনসারটা দেখো, 0.009 রেডিয়ান। 0.009 রেডিয়ান। ঠিক আছে, এটা হবে। কিভাবে বেরোচ্ছে না হচ্ছে কৌণিক ব্যাস নির্ণয়ের সূত্র থিটা, ব্যাস বাই দূরত্ব, যদি ব্যাসের সঙ্গে দূরত্ব ভাগ করে দিই তখন কিন্তু আমরা এই কৌণিক ব্যাসটা পেয়ে যাব। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন। 300 কিলোমিটার উচ্চতায় একটি উপগ্রহের কক্ষপথীয় গতি 7.8 কিলোমিটার পার সেকেন্ড। যদি উপগ্রহের উচ্চতা 200 কিমি বৃদ্ধি করা হয় তবে এর কক্ষপথীয় সময়কালের উপর কী প্রভাব পড়বে? 300 কিলোমিটার উচ্চতায় একটি উপগ্রহের কক্ষপথীয় গতি 7.8 কিলোমিটার পার সেকেন্ড। যদি উপগ্রহের উচ্চতা 200 কিলোমিটার বৃদ্ধি করা হয় তবে এর কক্ষপথীয় সময়কালের উপর কী প্রভাব পড়বে? হচ্ছে এতে কী হবে? বৃদ্ধি পাবে, মনে রাখো।
কেপলারের তৃতীয় সূত্র অনুযায়ী মহাকাশে কক্ষপথের ব্যাসার্ধ বা উচ্চতা বাড়লে উপগ্রহের একবার ঘুরে আসতে বেশি সময় লাগে, অর্থাৎ পর্যায়কাল বৃদ্ধি পায়। তারপরে 7 নম্বর কোশ্চেন, GSLV-MK3 অর্থাৎ LV-M3 এর GTO পর্যন্ত পেলোড ক্ষমতা 4000 কেজি। যদি এটি 3600 কেজি ওজনের একটা উপগ্রহ উৎক্ষেপণ করে এবং এর দক্ষতা 90% হয়, তবে বাস্তব শক্তি আদর্শ শক্তির তুলনায় কতখানি ব্যবহার করা হয়েছে? GSLV-MK3 আর LV-M3 এর GTO পর্যন্ত পেলোড ক্ষমতা 4000 কেজি। যদি এটি 3600 কেজি ওজনের একটি উপগ্রহ উৎক্ষেপণ করে এবং এর দক্ষতা 90% হয়, তবে বাস্তব শক্তি আদর্শ শক্তির তুলনায় কতখানি ব্যবহার করা হয়েছে? সঠিক অ্যান্সার হবে 1 গুণ, 1.0 গুণ। দেখে নাও, কার্যকর পেলোড ও দক্ষতার অনুপাত হিসাব করলে দেখা যায় যে প্রদত্ত পরিস্থিতিতে ব্যবহৃত বাস্তব শক্তি ও আদর্শ শক্তির সমান। ঠিক আছে, তারপরে 8 নম্বর কোশ্চেন, 2008 সালে প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ IPL ফাইনাল কোন স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল? প্রথম IPL 2008 সালের প্রথম IPL ফাইনাল কোন স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল? DY পাটিল স্টেডিয়াম, নবী মুম্বাই DY পাটিল স্টেডিয়ামে হয়েছিল। 2008 পয়লা জুন DY পাটিল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ চেন্নাই সুপার কিংস হারিয়ে রাজস্থান রয়্যালস প্রথম IPL ট্রফি জিতেছিল। তারপরে ইসরোর কোন উপগ্রহটি ভারতীয় নৌবাহিনীর যোগাযোগের প্রয়োজনীয়তা মেটাতে সহায়তা করে? ইসরোর কোন উপগ্রহ ভারতীয় নৌবাহিনীর যোগাযোগের প্রয়োজনীয়তা মেটাতে সহায়তা করে? সেটা হচ্ছে GSAT-7। রুক্মিণী নামে পরিচিত এই GSAT-7 হলো ভারতের প্রথম একচেটিয়া সামরিক যোগাযোগের উপগ্রহ, যা ভারতীয় নৌবাহিনীকে মহাসাগরে যুদ্ধজাহাজ, সাবমেরিন ও বিমানের মধ্যে নিরবিচ্ছিন্ন যোগাযোগ সাহায্য করে। 2021 সালে 13তম ব্রিক্স শীর্ষ সম্মেলন কোথায় আয়োজিত হয়েছিল? 2021 সালে 13তম ব্রিক্স শীর্ষ সম্মেলন নতুন দিল্লি, ভারতের নতুন দিল্লিতে হয়েছিল। 2021 সালের 9 সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে 13তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয়। 1980 সালের অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় হকি দলের অধিনায়ক কে ছিলেন? 1980 সালে অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় হকি দলের অধিনায়ক ছিলেন হচ্ছেন বাসুদেবন ভাস্করন। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে বলবো ক্লাসটা লাইক করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে ফেলো। এই ধরনের ক্লাস কিন্তু তোমাদের জন্য আসবে। MTS যদি প্রিপারেশান নিচ্ছ, MTSেরও কিন্তু আমাদের ক্লাস চলছে, গ্রাম পঞ্চায়েতে এক্সামের জন্য ক্লাস চলছে। ঠিক আছে, তাছাড়া SSCর জন্য SSC তোমরা যে কোনো এক্সাম দিতে যাও না কেন তার জন্য কিন্তু একদম টপিক ওয়াইজ ক্লাস করিয়ে দিয়েছি, যার প্লেলিস্ট তোমরা এই ক্লাসের ডেসক্রিপশানে পেয়ে যাবে। ওখান থেকে কিন্তু টপিক ধরে ধরে ক্লাসগুলো করে নেবে। ঠিক আছে, তো এবার দেখো 1980 সালে মস্কো অলিম্পিকে বাসুদেবন ভাস্করনের নেতৃত্বে ভারত স্পেনকে 4-3 গোলে হারিয়ে অলিম্পিক হকিতে তাদের অষ্টম তথা শেষ স্বর্ণপদক জিতেছিল। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, ভারতীয় খাদ্য নিগম FCI কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? FCI প্রতিষ্ঠিত হয়েছিল 1965 সালে। কবে হয়েছিল? 1965। খাদ্যাভাস সুরক্ষা ও খাদ্যশস্যের সঠিক বণ্টন নিশ্চিত করতে ফুড কর্পোরেশন অ্যাক্ট 1964 অধীনে 1965 সালে 14 জানুয়ারি এই FCI গঠিত হয়। তারপরে দেখো অটল পেনশন যোজনা APY অধীনে কোন বয়সের ব্যক্তিরা অন্তর্ভুক্ত হতে পারেন? অটল পেনশন যোজনা, এখানে 18 থেকে 40 বছর বয়সীরা এখানে অন্তর্ভুক্ত হতে পারেন। এটি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য ভারত সরকারের একটি সঞ্চয় প্রকল্প। 60 বছর বয়স পূর্ণ হলে গ্রাহকরা প্রতি মাসে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত নির্দিষ্ট পেনশন পান। তারপরে 14 নম্বর কোশ্চেন, পশ্চিমঘাট পর্বতমালা নিচের কোন নামে পরিচিত? পশ্চিমঘাট পর্বতমালা, এটা হচ্ছে সোহাদ্রি পাহাড় নামে পরিচিত। ভারতের পশ্চিম উপকূল বরাবর বিস্তৃত এই পর্বতমালাকে মহারাষ্ট্র কর্ণাটকের সোহাদ্রি বলা হয়। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ। 15 নম্বর কোশ্চেন, ভারতের রপ্তানি বৃদ্ধিকে উৎসাহিত করতে 1991 সালে কোন বাণিজ্য নীতি সংস্কার শুরু করা হয়েছিল?
1991 সালে। সেটা হচ্ছে অর্থনৈতিক উদারীকরণ নীতি। 1991 সালে তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং এবং প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও অর্থনৈতিক উদারীকরণ এলপিজি মডেল নীতি চালু করেন, যা ভারতীয় নীতিকে বিশ্বায়নের দিকে নিয়ে যায়। তারপরে দেখো, সঙ্গম যুগে তামিল অঞ্চলে কোন গুরুত্বপূর্ণ সর্দারদের প্রাধান্য ছিল? সঙ্গম যুগে চোল, চের আর হচ্ছে পাণ্ডব। চোল, চের, পাণ্ডব। প্রাচীন তামিলকাম দক্ষিণ ভারত অঞ্চলে এই 3 রাজবংশকে একত্রে মুভেন্দর 3 প্রধান রাজা বলা হতো, মুভেন্দর বলা হতো। তারপরে দেখো, কাশী মহাজনপদ বর্তমান কোন শহরের সাথে সম্পর্কিত? কাশী মহাজনপদ বর্তমানে বেনারস বা বারাণসী শহরের সাথে সম্পর্কিত। প্রাচীন ভারতের 16টি মহাজনপদের অন্যতম ছিল কাশী, যার রাজধানী ছিল বারাণসী। স্বামী বিবেকানন্দের গুরু কে ছিলেন? স্বামী বিবেকানন্দের গুরু কে ছিলেন? রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসের শিষ্যত্ব গ্রহণের পর নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ নাম গ্রহণ করেন এবং 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তারপর দেখো, নিচের কোন নেতা ভারত ভাগের তীব্র বিরোধী ছিলেন? কোন নেতা ভারত ভাগের তীব্র বিরোধী ছিলেন? তিনি হচ্ছেন খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান, সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফর খান, এবং তাঁর খুদাই খিদমতগার আন্দোলন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ভারত ভাগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তারপরে লাস্ট কোশ্চেন আছে ক্লাসের 20 নম্বর কোশ্চেন। 2025 সালে IMF 2026 সালের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির হার প্রায় কত হবে বলে অনুমান করেছেন? 6.4%। কত করেছেন? 6.4% অনুমান করেছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাদের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির এই পূর্বাভাস দেয়। তো এই ছিল আজকের টোটাল 20খানা কোশ্চেন, বিস্তারিতভাবে আলোচনা করলাম। এইভাবে কিন্তু পরবর্তী ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। তো যদি ভালো লেগে থাকে তো আজকের ক্লাসটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে যাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকলেই তবে কিন্তু ক্লাসগুলো তোমরা পাবে। আর আবার যে কথা আমি আগে বলেছি, ডেসক্রিপশানে দেখো টপিক ওয়াইজ ক্লাস করিয়েছি এসএসসি এক্সামের জন্য, তো ক্লাসগুলো দেখে নাও। এমটিএসে যদি তোমরা স্টুডেন্ট হও, এমটিএস এক্সাম দেবে, তোমরা জিডি দিচ্ছ মানে নিশ্চয়ই এমটিএস অনেক স্টুডেন্ট রয়েছে, এমটিএসও দেবে। তো তাদের জন্য আমরা ব্যাচও চালু করেছি, যেখানে জিকে এবং ইংলিশের ফুল নোটস দেওয়া হবে সরাসরি তোমাদের হোয়াটসঅ্যাপে। পেমেন্ট করার পরেই তোমাদের হোয়াটসঅ্যাপেই কিন্তু নোটসগুলো পাঠিয়ে দেওয়া হবে। এখানে স্ক্রিনে যা কিছু দেখতে পাচ্ছ সমস্ত কিছু মাত্র 199 টাকায় পাবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো। ডেমো দেখতে চাইলে আমাদের টেলিগ্রামে চলে যাও বা আমাদেরকে মেসেজ করতে পারো। আর এছাড়া আমাদের আরও অন্যান্য এক্সামের জন্য পিডিএফ কিন্তু অ্যাভেলেবল রয়েছে। এই সকল পিডিএফগুলো অ্যাভেলেবল রয়েছে। তোমরা টপিক ওয়াইজ জিকে এবং ইংলিশ যদি নোটস নিতে চাও, যেগুলো তোমরা অল গভর্নমেন্ট এক্সামের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? যদি নিতে চাও তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। ডেমো দেখলে চলে যাবে টেলিগ্রামে। রেলওয়ে এক্সামের জন্য জিকের 12,000 প্লাস কোশ্চেন অ্যান্সার এবং রেলওয়ে সায়েন্স 8,500 প্লাস কোশ্চেন অ্যান্সারের পিডিএফও অ্যাভেলেবল রয়েছে। এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কেউ নিতে চাও পিডিএফগুলো, তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।